শুভেচ্ছা, বাঙালিয়ানার শায়ানহের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করা অবান্তর। তবে খোদ পাক জেনারেলরাই জানাচ্ছেন হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা। সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শাওন সহ 4 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। বিতর্কিত সিএএ আইনের আওতায় ভারতের নাগরিকত্ব পেলেন বাংলাদেশ থেকে যাওয়া 36 জন, আছেন বিয়েজনিত কারণে যাওয়া ব্যক্তিও। দেশের ব্যাংক খাতে চরম দুরবস্থা চললেও 17টি ব্যাংক খেলাপি ঋণ রাখতে পেরেছে 10%-এরও নিচে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পাকিস্তানি বাহিনীর বুদ্ধিজীবীদের হত্যা করার বিষয়টি অবান্তর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান। 14 ডিসেম্বর রোববার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি বলেছেন, যে সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করছি, আমি জীবিত থাকব না মৃত থাকব সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি। সেই সময় পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি রীতিমতো অবান্তর। অবশ্য শামীম উদ্দিনের বক্তব্যের সঙ্গে দ্বিমত করবেন খোদ পাকিস্তান জেনারেলরাই, সেই জেনারেলরা যারা সরাসরি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ.কে নিয়াজি তার লেখা দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান বইয়ে বুদ্ধিজীবী হত্যার দায় সরাসরি চাপিয়েছেন মেজর জেনারেল রাও ফরমান আলীর কাঁধে। নিয়াজি পরিষ্কার ভাষায় লিখেছেন, রাও ফরমান আলী ছিলেন ঢাকার বেসামরিক প্রশাসনের দায়িত্বে এবং আলবদর বাহিনীকে ব্যবহারের মূল পরিকল্পনা ফরমানেরই ছিল। নিয়াজি দাবি করেন, বুদ্ধিজীবীদের তালিকা তৈরি এবং তাদের নির্মূল করার প্রকল্পটি ফরমানের মস্তিষ্ক প্রসূত। রাও ফরমান আলী তার হাউ পাকিস্তান গট ডিভাইডেড বইতে নিজেকে একজন নিরীহ আমলা হিসেবে দেখানোর আপ্রাণ চেষ্টা করেছেন। লিখেছেন, খুন খারাপের মধ্যে ছিলেন না তিনি নিজেকে বাঁচাতে গিয়ে কিছু তথ্য ফাঁস করেছেন। ফরমান স্বীকার করেছেন, জেনারেল নিয়াজির অফিসের সামনে আলবদরের কুখ্যাত সাদা মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখেছেন। আরও স্বীকার করেছেন, জানতেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে লোকজনকে ধরে এনে একটি স্পেশাল কারাগার বা বিশেষ স্থানে রাখা হচ্ছে। তিনি ছিলেন বেসামরিক প্রশাসনের দায়িত্বে, তিনি জড়িত নন, অথচ তার সামনে আলবদর এমন ঘৃণ্য কাজ করেছে, এটা বাস্তবসম্মত নয়। পাকিস্তানের আমলা আলতাফ গওহরের জবানবন্দি থেকে পাওয়া যায় আরও মজবুত প্রমাণ। আলতাফ গওহর তার বন্ধু বাঙালি কবি সানাউল হককে বাঁচানোর সুপারিশ নিয়ে ফরমানের কাছে গিয়েছিলেন। তখন তিনি নিজ চোখে দেখেছিলেন রাও ফরমান আলী তার ব্যক্তিগত ডায়েরি খুলে সানাউল হকের নাম কেটে দেন। এই ঘটনাটি পরবর্তী সময়ে জেনারেল নিয়াজির সাক্ষাৎকারেও উঠে এসেছে। জামায়াতের তৎকালীন আমির গোলাম আজমও নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন, ফরমানের কাছে গিয়ে ডায়েরি থেকে নাম কাটানোর সুপারিশ করতেন তিনি। অর্থাৎ মৃত্যু তালিকা বা হটলিস্ট যে রাও ফরমান আলীর ডায়েরিতেই ছিল তা তাদের বয়ানেই প্রমাণিত। অবশ্য মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সহ উপাচার্য। তিনি বলেন, গতকাল রাতে টিভি টকশোতে দেখলাম আমাদের মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব, যিনি সম্প্রতি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন, বক্তব্য রেখেছেন। তাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি তো বলতেন 1971 সালে লাখ লাখ শাহাদত বরণ করেছেন, এখন আপনি এর বিপরীতে রাজনীতিতে যুক্ত হলেন, এটি কেন? তিনি বললেন, এগুলো হচ্ছে রেট্রিক বক্তব্য, এগুলো তো সত্য নয়। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। 1971 সালের ডিসেম্বর, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই
অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 15ই ডিসেম্বর। এদিন ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল মানেকশ পাকিস্তানি কমান্ডারদের আত্মসমর্পণের জন্য শেষবারের মতো নির্দেশ দেন। মার্কিন সপ্তম নৌবহরকে মোকাবেলা করার জন্য বঙ্গোপসাগরে অবস্থানরত ভারতীয় নৌবাহিনীর সমর্থনে সোভিয়েত রণতরীর 20টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান গ্রহণ করলে সপ্তম নৌবহর তার দিক পরিবর্তন করে। ফলে ইয়াহিয়া খানের শেষ আশার আলো নিভে যায়। মার্কিন কনসাল জেনারেল স্পিভাকের মাধ্যমে যুদ্ধবিরতির আবেদনের প্রেক্ষিতে জেনারেল মানেকশ সন্ধ্যা 5টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকার উপর বিমান হামলা বন্ধ রাখার নির্দেশ দেন। ভারতীয় বাহিনীর তরফ থেকে জেনারেল নিয়াজিকে জানানো হয়, পাকিস্তানি বাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করবে কিনা তা জানানোর জন্য বিশেষ বেতার কেন্দ্র খোলা হয়েছে এবং কোড নম্বর দেয়া হয়েছে। 16ই ডিসেম্বর সকাল 9টার মধ্যে শর্তহীন আত্মসমর্পণ না করা হলে আবার বিমান হামলা শুরু করা হবে। ভারত বা বাংলাদেশের সরকারের কাছে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশনের পূর্ণ সুযোগ দেয়া হবে বলে ভারত সরকারের পক্ষে জেনারেল মানেকশ ঘোষণা করেন। এই ঘোষণা সাধারণ নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 13ই ডিসেম্বর নিরাপত্তা পরিষদে পাক ভারত যুদ্ধ প্রশ্নে পোল্যান্ডের প্রস্তাবের উপর আলোচনার এক পর্যায়ে 15ই ডিসেম্বর পাকিস্তানের প্রতিনিধিত্বকারী জুলফিকার আলী ভুট্টো অত্যন্ত বিরক্তি সহকারে বলেন, আমার 11 বছরের ছেলে গতকাল ফোনে আমায় বলেছে সারেন্ডার ডকুমেন্ট নিয়ে যেন না ফিরি, তাই আমি সারেন্ডার ডকুমেন্ট নিয়ে ফিরতে চাই না। আমি একটি আগ্রাসন সমর্থনের ডকুমেন্টকে বৈধতা দিতে পারি না। ভুট্টো বলেন, আমরা যুদ্ধ করব, আমরা নতুন পাকিস্তান বানাবো, আমরা বৃহত্তর পাকিস্তান বানাবো। তিনি আরো বলেন, জাতিসংঘে এটাই আমার শেষ পদার্পণ, আমি যাচ্ছি। এই কথা বলে ভুট্টোর সাথে থাকা কাগজপত্র ছিঁড়ে ছড়িয়ে ফেলে নিরাপত্তা পরিষদ সভাস্থল ত্যাগ করেন। পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলীর পরিকল্পনা ও নির্দেশনায় পরিচালিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আলবদর বাহিনীর 4-5 জন সদস্য এদিন বিকেলে কারফিউ চলাকালে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আলিম চৌধুরীর বাড়ির নিচতলায় আশ্রিত মাওলানা আব্দুল মান্নানের বাসায় প্রবেশ করে এবং সেখান থেকে 20-25 মিনিট পরে বের হয়ে মান্নানের উপস্থিতিতে ডাক্তার আলিম চৌধুরীকে রুগী দেখতে যাবার কথা বলে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারা বিকেল 4টায় আরেকটি কাদালেপা মাইক্রোবাস যোগে উপস্থিত হয় পূর্ব পাকিস্তানের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ফজলে রাব্বির বাসায়। ওই ঘাতকেরা ডাক্তার রাব্বিকে ওই মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে। মুক্তিবাহিনী বিনা প্রতিরোধে সাভার মুক্ত করলে পাকিস্তানি বাহিনী পিছু হটে এসে ঢাকার প্রবেশপথ মিরপুর ব্রিজের উপর প্রতিবন্ধকতা গড়ে তোলে। রাতে মিত্রবাহিনী সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে কাদের সিদ্দিকীর নেতৃত্বে কাদেরিয়া বাহিনী মিত্রবাহিনীর সাথে যোগ দেয়। রাত 2টায় মিরপুর ব্রিজের কাছে মিত্রবাহিনী পাকিস্তানি বাহিনীর মুখোমুখি হয়। মিত্রবাহিনী ব্রিজ দখলের জন্য প্রথমে কমান্ডো পদ্ধতিতে আক্রমণ শুরু করে। ব্রিজের ওপাশ থেকে পাক বাহিনী মুহুর্মুহুর গোলাবর্ষণ করতে থাকে। এ সময় মিত্রবাহিনীর আরেকটি দল এসে পশ্চিম দিক থেকে আক্রমণ চালায়। সারা রাত তুমুল যুদ্ধ চলে। এদিকে ঢাকার বাসাবোতে এস ফোর্সের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর উপর তীব্র আক্রমণ শুরু করে। সন্ধ্যায় সৈয়দপুর অঞ্চলের পাক ব্রিগেড কমান্ডার সাইফুল্লাহ মিত্রবাহিনী ক্যাম্পে এসে যুদ্ধবিরতির অনুরোধ জানায়। দুপুরের দিকে বগুড়ার পাকিস্তানি ডিভিশন হেডকোয়ার্টার ও ব্রিগেড হেডকোয়ার্টারের পতন হয়। আত্মসমর্পণ করে পাকিস্তানি সেনাবাহিনীর 1700 সদস্য। ফরিদপুর অঞ্চলে মিত্রবাহিনী কামারখালীর পাক ঘাঁটির উপর আক্রমণ চালায়।
মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে একজন মেজর জেনারেল সহ পাক সৈন্য মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। হাটহাজারীতে অবস্থানরত পাক অফিসার মেজর হাদি এক কোম্পানি পাক সৈন্য সহ আত্মসমর্পণ করে। মুক্তিযোদ্ধারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 13 ও 14 ডিসেম্বর থেকে চলতে থাকা মুক্তিযোদ্ধাদের আক্রমণ বেশ শক্ত হাতে প্রতিরোধ করতে থাকলেও এক পর্যায়ে গাজীপুর সেনানিবাসে অবস্থানরত পাক হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। হানাদাররা গাজীপুর ছেড়ে ঢাকায় পালিয়ে যায়। গাজীপুর মুক্ত হয়। খাগড়াছড়ির সবচেয়ে উঁচু স্থান এসডিও বাংলোর সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে খাগড়াছড়ি মুক্ত হয়। এদিকে ফ্লাইট লেফটেন্যান্ট দত্তর বিমান আক্রমণের সহায়তায় মিত্রবাহিনী খুলনার ফুলতলা পাক অবস্থানে প্রচণ্ড আক্রমণ করলে এক পর্যায়ে পাক সেনারা ফুলতলা ছেড়ে দৌলতপুরে অবস্থান নেয়। ফলে যশোর খুলনা সড়ক দৌলতপুর পর্যন্ত মুক্ত হয়। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এই অভিযোগ এখনও মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি। 14 ডিসেম্বর রোববার দিবাগত রাত 2টার পরে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই অভিযোগ দেন। অভিযোগে অন্য যে 2 জনের নাম রয়েছে তারা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতেশ ইমতিয়াজ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ বলেন, অভিযোগটি সাইবার সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিক আনিস আলমগীর বর্তমানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার কার্যালয়ে রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য রোববার সন্ধ্যায় তাকে ডিবি কার্যালয়ে ডেকে নেওয়া হয়। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় মোট 36 জন বাংলাদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে উড়িষ্যা রাজ্যে 35 জন এবং উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে একজন বাংলাদেশি নাগরিকত্ব লাভ করেছেন। উড়িষ্যা রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন নাগরিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ সময় মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন, সিএএ আইন নির্যাতিত সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ও আশ্রয়ের প্রতীক। উড়িষ্যার এই আইনের আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো 51 জনে। বর্তমানে রাজ্যটিতে আরও প্রায় 1100টি আবেদন যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে। উড়িষ্যার জনশুমারি দপ্তরের তথ্যমতে সদ্য নাগরিকত্ব পাওয়া 35 জনই হিন্দু ধর্মাবলম্বী। অন্যদিকে একই আইনের আওতায় আসামে প্রথমবারের মতো এক বাংলাদেশি নারী ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন। শ্রীভূমি জেলার বাসিন্দা ওই 40 বছর বয়সী নারী 2007 সালে বাংলাদেশ থেকে ভারতে আসেন। ওই নারীর পরিবার এখনও বাংলাদেশের চট্টগ্রামে থাকে। তিনি দীর্ঘদিন ধরেই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আজ তারাই ভোল পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। কিন্তু দেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সদস্যরা অংশ নেন। মির্জা ফখরুল বলেন, দেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনগণের ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক উদার বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে। যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে বলে আমি অন্তত মনে করি না। মাথায় গুলিবিদ্ধ ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 15 ডিসেম্বর সোমবার বেলা 1:55 দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির সঙ্গে যাবেন তার বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। জানা গেছে, হাদির চিকিৎসার সব ব্যয় বহন করছে সরকার। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের 17টি বেসরকারি ব্যাংক তাদের খেলাপি ঋণ 10% নিচে রাখতে পেরেছে, অথচ দেশের অধিকাংশ ব্যাংক খেলাপি ঋণের চাপে ভুগছে। সেই সময়ে এই ব্যাংকগুলো খেলাপি ঋণের লাগাম টানতে পেরেছে। এই ব্যাংকগুলো হলো সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্রাক ব্যাংক, পূবালী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, যমুনা ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, উত্তরা ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক ও সিটিজেন্স ব্যাংক। বর্তমানে দেশে মোট 52টি স্থানীয় ব্যাংক রয়েছে এবং পুরো ব্যাংকিং খাতে গড় খেলাপি ঋণের হার 36%। খাত সংশ্লিষ্টদের মতে, ঋণ বিতরণে সতর্কতা, সচেতনভাবে ঝুঁকি মূল্যায়ন, বৈচিত্র্যময় ঋণ পোর্টফোলিও, কঠোর নজরদারি এবং সময়মতো ঋণ আদায় করতে পারায় এসব ব্যাংক খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তারা আরও জানান, তাড়াহুড়া না করে সুশাসন ও ভালো ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। টানা 2 ম্যাচে সেল্টা ভিগো ও ম্যানচেস্টার সিটির কাছে হারের পর চাপে ছিলেন কোচ জাভি আলোনজো। আলাভেসের বিপক্ষে টানা তৃতীয় হার দেখলে 44 বছর বয়সী কোচের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠতে পারত, কিন্তু কষ্টার্জিত অ্যাওয়ে ম্যাচ জয়ে তেমন পরিস্থিতি আপাতত কাটিয়েছে তার দল। লা লিগায় আলাভেসকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান 4 পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। অক্টোবরের শেষ দিকে এল ক্লাসিকোয় বার্সাকে হারানোর সময় শীর্ষে 5 পয়েন্টের লিড ছিল লস ব্লাঙ্কোসদের। এরপর এলচে ও রায়ো ভিয়েকানোর বিপক্ষে ড্রসহ একাধিক ম্যাচে পয়েন্ট হারানোয় হান্সি ফ্লিকের দল শিরোপার দৌড়ে এগিয়ে গেছে। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।